আমরা আপনার যে অভিজ্ঞতার আলো সেই জায়গাটি থেকে আমি এই পর্যায়ে আসতে চাই। আপনি রিসার্চ করছেন, আমি একটু আপনার সম্পর্কে একটু জেনে নিতে চাই শুরুতে একটু দর্শকদের কাছে। আপনি কি করছেন ইউনিভার্সিটিতে? যেহেতু আমরা বলছি যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আমরা জানি যেটা, কিন্তু আপনার বিশেষ জায়গা আছে যে জায়গাটি নিয়ে আপনি কাজ করেন, সেটি একটু আগে দর্শকদের জানিয়ে রাখতে চাই আপনার মুখ থেকে আচ্ছা, শুনি। সেটাই। আমি তো এখন ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনাতে আমি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট পড়াচ্ছি। সো আমি আমি যখন পিএইচডি করেছি, আমি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, আমার সাবজেক্টটা ছিল আমার পিএইচডি ডিসার্টেশনে ওয়েমেন এন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড মাইক্রো ফাইন্যান্সিং, এটার উপর কাজ করেছি। এবং আমি আই স্টার্টেড টিচিং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিকজ আমাদের আমেরিকার পিএইচডির একটা সুন্দর স্টাইলটা হচ্ছে ফার্স্ট 2 ইয়ার্স কোর্স ওয়ার্ক, কিন্তু সেকেন্ড ইয়ার থেকে, মানে আমাদের ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ার থেকে পড়ানো শুরু করে। তো আমি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট পড়ানো শুরু করি এবং তারপর নেক্সট 2 ইয়ার্স 3 ইয়ার্স যার যতদিন লাগে ওটা রিসার্চ। তো আমার নেক্সট 2 ইয়ার্সের রিসার্চ কমপ্লিট হয়ে গেছে এবং তারপর আমি পড়ানো শুরু করি সাউথ ক্যারোলাইনা একটা প্রাইভেট লিবারেল আর্টস ইউনিভার্সিটিতে ছিলাম। তারপরে আমি এখানে নর্থ ক্যারোলাইনায় মুভ করি এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের যত কোর্স প্লাস আদার ম্যানেজমেন্ট রিলেটেড অ্যান্ড বিজনেস কমিউনিকেশন, এই কোর্সগুলো আমি পড়াই। তো তার আগে যেমন পিএইচডি করার আগে আমি এখানে এমবিএও করেছি। আর তুমি যেটা বললে যে আমার সাথে আমার ছেলে মেয়ে ওরাও এসেছিল, আমার ছেলে এখানে 12 ইয়ার্স ছিল, ও এখানে পড়াশোনা শুরু করেছে, আর মেয়ে একদম ছোট থেকে স্কুল থেকে এখানে শুরু করেছে। সো এই জিনিসটাই যে একটু তো সিস্টেমটা ডিফারেন্ট পড়াশোনার, এই জন্য আমার ছেলে যেমন এখান থেকে 5th গ্রেড পড়ে যে ওখানে শুরু করেছে ওই কম্পিটিশনটা, বা যেমন হার্ড ওয়ার্কিং ইয়েতে। আমি যেটা বাংলাদেশ থেকে আসলে স্টুডেন্টদেরকে আমি ওটাই বলবো যে কোনো ব্যাপারে যদি কোনো হেল্প লাগে, বা যে ইউনিভার্সিটিতে এখন তো কমিউনিকেশন অনেক ভালো হয়ে গেছে, আমাদের সময় তো তারপরেও কিছু ইনফরমেশন জানার জন্য আমাদের কষ্ট করতে হচ্ছে। এখন ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, তারপরে আমরা যারা এখানে বাংলাদেশি প্রফেসর আছে আমরাও অনেক হেল্প করার চেষ্টা করি এবং যেটা যে কোনো ইনফরমেশন তাদের প্রয়োজন হলে কিন্তু তারা জানতে পারে। প্লাস এখানে আসার জন্য আমাকেও যেমন এখানে থেকে ইভেন কি কাপড় চোপড় নিয়ে আসা দরকার, বিকজ বাংলাদেশ থেকে আমেরিকা মানে হচ্ছে নিউ ইয়র্ক, আমেরিকা মানে শিকাগো, হ্যাঁ আমেরিকা, হ্যাঁ ঠান্ডা, ঠিক আছে। বরফ। দেখা যায় যে গেছে হয়তো অস্টিনে, টেক্সাসে, হ্যাঁ, তারপরে হয়তো 2টা জ্যাকেট নিয়ে চলে আসছে, তারপরে এসে দেখে যে অগাস্ট মাসে এত গরম, ঠিক আছে। সুতরাং ওই অবস্থা যে ভাবে যে আমেরিকা মানে ঠান্ডা। আর এখানে যে কত কত স্টেট আছে, 50টা স্টেটে কত ভালো ভালো ইউনিভার্সিটি। একজন এসে এখানে ইউমেশ ইউনিভার্সিটি অফ মিশিগানে জয়েন করেছে। ও এসে আমি কোথায় আসলাম, তারপরে আমাকে বলছে যে আমি কি এখানে পড়বো নাকি অন্য কোথাও চলে যাবো। আমি বলছি, তুমি এত বড় একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো, তুমি বুঝতে পারছো না, হ্যাঁ, যে কোথায় তুমি আসবো, মানে অবশ্যই তুমি আসবে, হ্যাঁ, এরকম যে সেটাই যে আমাদের তথ্যর অভাবের কারণেও আমাদের অনেক মেধাবী স্টুডেন্টরা ঠিক মতো সিদ্ধান্ত নিতে পারে না। অনেক সময় ভাবে নিউ ইয়র্কেই থাকতে হবে, ভাবে ক্যালিফোর্নিয়াতেই থাকতে হবে, কিন্তু অনেক স্টেটে খুব ভালো ভালো ইউনিভার্সিটি আছে, ভালো ক্যারিয়ার গড়া যায়, সে তথ্যগুলো তাদের কাছে পৌঁছায় না। সে ক্যারিয়ারের জায়গাটি নিয়ে আমি আপনাকে এখন এই মুহূর্তে প্রশ্ন করতে চাই যে এই যে স্টুডেন্ট অবস্থায় আমরা আসলাম, তারপরে আসলে পড়াশোনা করার পরে চাকরি, কারণ সবারই স্বপ্ন থাকে, অনেকেই হয়তো স্বপ্ন দেখেন বাংলাদেশে ব্যাক করবেন, কিন্তু বেশিরভাগেরই স্বপ্ন থাকে যে আমি আমেরিকায় সেটেল হব। তো তাদের জন্য আপনি যদি একটু টিপস দিতেন, পরামর্শ দিতেন। হ্যাঁ, আমেরিকায় সেটেল হওয়ার ওই যে স্বপ্নটা থাকে, এটাও যেন প্রপারলি তারা প্ল্যান থাকে যে আমি এরপরে এটা করব, বিকজ পড়াশোনার পরে কিন্তু একটা ওপিটি টাইম থাকে, ঠিক আছে। ওই ওপিটি প্রত্যেকটা ইউনিভার্সিটি একটা ইন্টারন্যাশনাল সেন্টার থাকে, সেখানে যেন প্রপার টাইম একটা টাইম থাকে, এই টাইমে ওপিটি অ্যাপ্লাই করতে হবে। ওপিটির জন্য যেন আগের থেকে
কোথায় তারা ওপিটি করবে, কোন অর্গানাইজেশনে ওগুলো অ্যাপ্লাই করতে হয়, ওপিটি সিকিউর করতে হয় যে আমি এখানে ওপিটি করব। ওটা নিয়ে অনেকে ভাবে যে আমি কি এখানে করব না ওখানে করব। ওপিটি নিয়ে কোনো মানে চয়েস করার দরকার নেই যে আমি এটা না ওটা, বিকজ যেখানে ওপিটি পাই সেখানেই করতে হবে, ছোট বড় কোনো ব্যাপার না। এবং ওটাও একটু মানে ওয়াইড রেঞ্জে ওপিটি খুঁজতে হবে। ওপিটি করে তারপরে যেটা যে প্রপার প্রসেসে জব খুঁজে বা ওপিটিতে যদি ভালো করে ওখানেও একটা জব পাওয়ার একটা স্কোপ থাকে, বা যদি সে পরবর্তীতে, যেমন আমি এমবিএ করে আর ওপিটি করিনি, আমার ইয়েই ছিল যে আমি এমবিএ করে সঙ্গে সঙ্গে পিএইচডি করব। সো যদি হায়ার স্টাডি করতে চায় তাহলে ওভাবে করে যে সঙ্গে সঙ্গে তার ওইটাও প্রিপারেশন নিয়ে নিতে হবে যে ওগুলো অ্যাপ্লাই করার। কারণ আমার মানে এখানে কিন্তু ম্যাক্সিমাম ইয়ে স্টার্ট হয় ফলে, কিন্তু ওইটার অ্যাপ্লিকেশনগুলো 1 বছর আগে শেষ হয়ে যায়। যে আমি নেক্সট অগাস্টে যদি ক্লাস স্টার্ট করি, তার মানে এই বছরের অগাস্ট সেপ্টেম্বরের মধ্যে আমার অ্যাপ্লিকেশনগুলো শেষ করে ফেলতে হয় এবং জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে ডিসিশন হয়ে যায়। সুতরাং ও যদি মনে করে আমি অগাস্টে ক্লাস স্টার্ট করব আর অ্যাপ্লাই করব আমি এপ্রিল মাসে, সেটা হবে না। সুতরাং ওই প্রিপারেশনগুলো, টাইম লাইনগুলো যেন ঠিক মতো বুঝে, এবং ওই যে বললাম যে ওপিটি করে তারপরে জবের জন্য অ্যাপ্লাই করে তারপরে জব, তারপরে সেই কোম্পানিগুলো দেখতে হবে। এখানে কিছু ক্রাইটেরিয়া আছে যেখান থেকে মানে H1B পাওয়াটা সুবিধা হয়, সেই H1B তারপরে সেই থ্রুতে গ্রিন কার্ড প্রসেসিং। আগে সবাই ওয়েট করতো যে আমার বোধহয় গ্রিন কার্ডের জন্য কোম্পানি এখন নিজেরাও গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারে। তারপরে পিএইচডি স্টুডেন্টরা যদি পিএইচডিতে জয়েন করে, পিএইচডি স্টুডেন্টরাও যেমন EB2 NIW এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমরা ভাবতাম যে বোধহয় পিএইচডি কমপ্লিট করে অ্যাপ্লাই করতে হবে, না, পিএইচডি স্টুডেন্টরাই এটা অ্যাপ্লাই করতে পারে। সুতরাং একদম মাস্টার্সের ফার্স্ট ইয়ার থেকে you need to focus on your research and publication. Again, publication a grade journal এ করতে হবে, not necessarily, কারণ একটা স্টুডেন্ট থাকা অবস্থায় a grade জার্নালে হিট করা ইটস ভেরি টাফ, বাট কারো যদি 2-3টা পাবলিকেশন থাকে তখনই সে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারে। তখন তারা পাবলিকেশনটা দেখে। আস্তে আস্তে ভালো ভালো জার্নালে হিট করতে হবে, বাট পাবলিকেশনটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। রিসার্চে থাকতে হবে, তারা দেখে যে সে রিসার্চ করছে কিনা। সো ওইটাই যে পড়াশোনাটা নিয়ে সিরিয়াস হয়ে রিসার্চ করে EB2 NIW এ অ্যাপ্লাই করে গ্রিন কার্ড পাওয়াটাও মানে ইজি, ইজ নট ইজি, মানে একটু টাইমটা একটু কম হয়, তখন ওভাবে করে পাওয়া সম্ভব এবং এখানে তাহলে সেটেল করাটা ইজি, ইজিয়ার দ্যান EB3। এবং সময়টি যেহেতু খুব দ্রুত যায় এবং সময়ের হিসেবগুলো, কারণ আমি অনেক স্টুডেন্টদেরই দেখেছি পরে আর সেটেল হতে পারেনি, তাদেরকে চলে যেতে হয়েছে যেহেতু তারা স্ট্যাটাস ছাড়া হয়ে যাচ্ছেন। এই যে স্ট্যাটাস ছাড়া যেন হয়ে না যায়, যেন স্টুডেন্ট থাকাকালীনই তাদের প্রক্রিয়াগুলো সম্পূর্ণ হয়, সেক্ষেত্রে আপনি বলছিলেন আরেকটু যদি কোনো স্পেসিফিক টিপস থাকে আপনার। কারণ আমি যেহেতু এডুকেশন লাইনে, আমি ওই রিসার্চ বেসটাই বুঝি, কারণ আমি হয়তো ইমিগ্রেশন এক্সপার্ট না, না। ইমিগ্রেশন বলার দরকার নেই, আপনি ওই জায়গাটির থেকেই কিভাবে আমরা সেটেল বলি হব। যে রিসার্চ বেসড, এবং যে একটার পর একটা যেন তারা খেয়াল করে যে ওপিটির পরে জব, বা যদি পড়াশোনা করতে চায় ওপিটির পরে, ওপিটি 1 বছর 2 বছর 3 বছর যার যেটা সাবজেক্ট, যেমন বিজনেসে ওপিটি 1 বছর, ইঞ্জিনিয়ার বা স্টেম লাইনে যে ম্যাথস বা ওরকম লাইনে ওপিটি 3 বছর। সো ওপিটির পরে আবার যদি সে পড়াশোনা করতে চায় বা জবের H1B, এভাবে করে সে যদি রিসার্চ করে তাহলে EB2 NIW, অথবা যদি রিসার্চ না করে নরমাল EB2 EB3 তে সে গ্রিন কার্ড অ্যাপ্লাই করতে পারে। সো ওইটা করে সে যেন তার স্ট্যাটাসটা রেখে কাজ করে, তাহলে আর কোনো প্রবলেম হবে না। এখানে ভয়ের কিছু নাই। জাস্ট যেটা হচ্ছে যে পড়াশোনা করতে এসে যেন পড়াশোনা করে, কাজ করতে যেয়ে যেন কাজ করে, এটার ট্র্যাকটা যেন চেঞ্জ না করে। অনেকে বেশি স্মার্ট হতে যে ওভার স্মার্ট হয়ে যায়। নো, ইউ নিড টু বি স্মার্ট, নট ওভার স্মার্ট। এটাই হচ্ছে আমার সাজেশন। বাহ, খুব সুন্দর করে বলেছেন। আজকের মতো কি বলবেন? তবে আমি আপনার কাছে অনুরোধ
করতে চাই, আপনি অনেক ব্যস্ত থাকেন, কিন্তু মাঝে মাঝে একটু আমাদের সাহস দেওয়ার জন্য আমাদের স্টুডেন্টদের আপনাকে একটু চাই আমার অনুষ্ঠানে, সে প্রতিশ্রুতি অবশ্যই, দিতে হবে। অবশ্যই। এবং কারণ হচ্ছে হ্যাঁ, আজকের আমি মতো ২ টা বাচ্চা নিয়েও পড়াশোনা করে, চাকরি করে আমি ওটাই বলেছি যে আমাকে অনেক স্ট্রাগল করতে হচ্ছে, বাট আমি কখনো আমার মানে লক্ষ্য থেকে সরে যাইনি। যেটা সবাই আ মানে করে যে শর্টকাট প্ল্যান করতে চায়। আমি কখনো শর্টকাটটা চাইনি। যে আমার পিএইচডি, আমি পিএইচডি কমপ্লিট করব। আমার জব, আমি জবটাকে আমার প্রপারলি করব। ঠিক আছে? এই প্রসেসটা করে গেলেই কোনো কিছু শর্টকাট করার দরকার নেই। আমার লক্ষ্য যদি স্থির থাকে, তাহলে আমার টার্গেট তো আছেই সামনে। আমি ও পর্যন্ত তো যাবোই। তাই না? ওই শর্টকাট করতে গেলেই হয় না। এটাই যে ও প্রিপারেশনটা যেন প্রপারলি নেয়, যে আমি এইটা করব, আমি এই প্রিপারেশনটা নিব, আমি প্রপারলি রিসার্চ করব যে আমার কোথায়, কোথায় যাব। আমেরিকা অনেক বড় একটা দেশ, ৫০ টা স্টেট। তার একটা স্টেটে মানে মিডল একটা স্টেটের সমান হচ্ছে বাংলাদেশ। তাহলে বোঝা যায় যে কত বড় দেশ, কতগুলো ইউনিভার্সিটি। অনেক ভালো, ভালো ইউনিভার্সিটি এবং এরা স্টুডেন্ট নেয়ার জন্য বসে আছে। জাস্ট রিসার্চ করে চলে আসো। বাহ! অসংখ্য ধন্যবাদ ডক্টর ফারজানা। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশে আপনার ভ্যাকেশনটি অনেক সুন্দর হোক। বাংলাদেশ থেকে জয়েন করেছেন সে কারণে অনেক, অনেক কৃতজ্ঞতা। তবে নর্থ ক্যারোলাইনাতে যখন ফিরবেন, আমি চাই আপনি আরো বেশি, বেশি আমার অনুষ্ঠানে আসবেন অবশ্যই, অবশ্যই। এবং অনেক কৃতজ্ঞতা। আপনাকেও। আর স্টুডেন্টদেরও কোনো কিছু জানার থাকলে আমার সাথে যেন অবশ্যই যোগাযোগ করে। আপনার মেইল অ্যাড্রেসটা দিয়ে দিতে পারেন। কারণ আমি ওপেনলি তথ্য দিতে খুবই পছন্দ করি। কমার্শিয়াল নয়। আপনি আপনার মেইল অ্যাড্রেসে হ্যাঁ, আমার যদি একটু যে লাস্ট নেম, ফার্স্ট নেম farzanariahin@gmail.com। স্টুডেন্টরা যারা আমার অনুষ্ঠান দেখে থাকেন, আপনারা একজন প্রফেসরের, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের আপনার মেইল অ্যাড্রেসটি পেয়ে গেলেন, যেটি অনেকের স্বপ্ন থাকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং একই সাথে